got it changed, right? Yeah. Oh. Assalamu alaikum, my dear student. How are you? Okay, I am fine. অনেকে লিখেছো স্যার কেমন আছেন? Okay, I am fine. তো তোমাদের সাথে আমার আজকে সেকেন্ড ক্লাস, তাই না? তো দেখা যাক আমরা শুরু করি। দেখো আমার এখানে লেখা আছে চ্যাপ্টার নাম্বার 3 স্ট্রাকচার অফ ম্যাটার। আর এখানে যে কন্টেন্টগুলো যেগুলো পড়াবো আজকে তার মধ্যে আছে ফান্ডামেন্টাল পার্টিকেল কি, ডেসক্রিপশন অফ ফান্ডামেন্টাল পার্টিকেলস, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস নাম্বার আর এক্সপ্রেশন অফ অ্যান অ্যাটম। তোমরা যে কাজটা করবে অবশ্যই তোমরা কাছে বইটা রাখবে এবং দেখবে স্যার একদম সিরিয়ালি পড়াচ্ছে একদম প্রত্যেকটা পার্ট, এবং এক্সপ্লানেশনটা আমি বেশি করে করি সবসময় যাতে তোমাদের একটা জিনিস বুঝে নিতে সুবিধা হয়। ওকে, তো আসি আমরা। দ্য ফার্স্ট টার্ম ইজ ফান্ডামেন্টাল পার্টিকেল। তার আগে বলো তো ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা প্লিজ। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও আমাকে। অল ক্লিয়ার। অল ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি। ফান্ডামেন্টাল পার্টিকেল, আসলে ফান্ডামেন্টাল শব্দের অর্থ কি? ফান্ডামেন্টাল শব্দের অর্থ হলো যেটাকে আমরা ছোটবেলায় পড়েছি মৌলিক বাংলা শব্দ। ফান্ডামেন্টাল মানে যেটাকে আর ভাঙা যায় না, অর্থাৎ যা ইউনিট, যেটা দিয়ে একটা অনেক কিছু তৈরি করা যায় সেটাকে বলে ফান্ডামেন্টাল। বেসিক পার্ট, বেসিক থিং, অর্থাৎ যেটাকে আর ব্রেকডাউন করা যায় না সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল। তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেলস হচ্ছে সেই পার্টিকেলস যেটাকে আর ভাঙা যায় না। তো অলরেডি আমি তোমাদেরকে বলেছি যে একটা অ্যাটমের স্ট্রাকচার হলো এইরকম। একটা অ্যাটম, এটা নেক্সট ক্লাসে পড়াবো। অ্যাটমের স্ট্রাকচার হলো একটা অ্যাটমের দুইটা পার্ট থাকে। এই পার্টটার নাম নিউক্লিয়াস, আর এটাকে বলা হয় শেল অর অরবিট। শেল অর অরবিট। এবং এই যে একটা অ্যাটমের দুইটা পার্ট, এই দুইটা পার্টের মধ্যে সব থেকে স্মলেস্ট অ্যান্ড হেভিয়েস্ট পার্টটা হলো নিউক্লিয়াস, আর কতগুলো সার্কুলার পাথ থাকে যেটাকে বলা হয় শেল অর অরবিট। প্রশ্ন হলো যে অ্যাটমের যে দুটো পার্টস বুঝলাম, এই পার্টসে কি কি থাকে? এই পার্টসের মধ্যে থাকে ফান্ডামেন্টাল পার্টিকেলস, অর্থাৎ অ্যাটম তৈরি হয় কতগুলো ফান্ডামেন্টাল পার্টিকেলস দিয়ে। মনে থাকবে, অ্যাটম তৈরি হয় কি দিয়ে? সাম ফান্ডামেন্টাল পার্টিকেলস দিয়েই অ্যাটম তৈরি হয়। এখন কি কি ধরনের পার্টিকেলস দিয়ে অ্যাটম তৈরি হয় সেটা অনেক কথা, সেই কথাগুলো পরে আসবে। আমরা ধরে নেব মেনলি যে তিনটা পার্টিকেলস দিয়ে তৈরি হয় সেই পার্টিকেলসের নাম হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকেই আমরা বলি ফান্ডামেন্টাল পার্টিকেল। তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেল কারা? মেনলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যদিও আরো অনেক ফান্ডামেন্টাল পার্টিকেল আছে, বাট আমরা মেনলি ধরে নেব ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে আমরা বলি ফান্ডামেন্টাল পার্টিকেল। এখন যদি প্রশ্ন আসে স্যার ফান্ডামেন্টাল পার্টিকেলের ডেফিনেশন কি লিখলে হবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আর নোন অ্যাজ ফান্ডামেন্টাল পার্টিকেল। যদিও এক অর্থে ঠিক, বা ডেফিনেশনে এই শব্দটা আমাদের আসবে না, এটা এক্সাম্পল হিসাবে আসবে, এটা ডেফিনেশনে হবে না। এটা একটু বাবাকে একটু
তাহলে আমরা যদিও বলতে পারি যে আসলে ইলেকট্রন প্রোটন নিউট্রনকে ফান্ডামেন্টাল পার্টিকেল বলে, এটা বলা যায়, এটা এক্সাম্পল হিসাবে, বাট ডেফিনেশন হিসাবে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল পার্টিকেলের ডেফিনেশন দিতে হবে। তো যদি আমি ডিফাইন করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, লেখো atom consists of very fine particles. These subatomic particles are called fundamental These subatomic particles are called fundamental particles. এই ডেফিনেশনটা তুমি দিবে হোয়াট ইজ ফান্ডামেন্টাল পার্টিকেল, অর্থাৎ অ্যাটম খুব ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি হয়। তাই আমি লিখছি অ্যাটম কনসিস্ট অফ ভেরি ফাইন পার্টিকেলস মানে খুব ছোট ছোট পার্টিকেলস দিয়ে অ্যাটম তৈরি হয়। সেই সাব অ্যাটমিক পার্টিকেলসকে আমরা বলবো ফান্ডামেন্টাল পার্টিকেল। তাহলে হোয়াট ইজ ফান্ডামেন্টাল পার্টিকেল? আমরা বলবো অ্যাটম কনসিস্ট অফ ভেরি ফাইন পার্টিকেলস, দিস সাবঅ্যাটমিক পার্টিকেলস আর কল্ড ফান্ডামেন্টাল পার্টিকেল। যদিও গত ক্লাসে লাস্টের দিকে আমি একটু তাড়াতাড়ি করে শেষ করেছিলাম, বাট আমি আজকে এলাবোরেটলি তোমাদেরকে দেখাচ্ছি। এখন বলো তো দেখি, সবাই লিখছো যে ফান্ডামেন্টাল পার্টিকেলের ডেফিনেশন? কেউ কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে। Atom consists of very fine particles. These subatomic particles are called fundamental particle. আজকে স্টুডেন্টের উপস্থিতি এত কম কেন? গত ক্লাসে 95, 98, 100-এর ওপর স্টুডেন্ট ছিল, বাট আজকে তো স্টুডেন্ট সংখ্যা কম। সবাইকে জয়েন করতে বলো, ক্লাসগুলো করবে, দেখবে কেমিস্ট্রি নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। দেখো, এখন যদি বলা হয় ক্লাসিফিকেশন অফ ফান্ডামেন্টাল পার্টিকেল, নেক্সট লাইনটা লেখো, ক্লাসিফিকেশন অফ ফান্ডামেন্টাল পার্টিকেল। ক্লাসিফিকেশন অফ ফান্ডামেন্টাল পার্টিকেল। Classification of fundamental particle. Classification fundamental particle three types. Number one, একটা হলো permanent. Number two হলো temporary. আর number three হলো composite particle. তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেলসের টাইপ কয়টা? তিন ধরনের টাইপ। একটাকে বলা হয় পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল, নাম্বার টু হলো টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল, নাম্বার থ্রি হলো কম্পোজিট পার্টিকেল। ওকে, তাহলে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল আবার কারা? পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল হলো তিনটা, যেমন নাম্বার ওয়ান ইলেকট্রন, নাম্বার টু প্রোটন, নাম্বার থ্রি নিউট্রন। এই তিনটা হলো পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। তোমরা এই ওয়ার্ডটা শুনে বুঝতে পারছো, পার্মানেন্ট মানে যে কোনো অ্যাট এনি মোমেন্ট এট এনি প্লেস তুমি যদি কোনো অ্যাটমকে ব্রেকডাউন করো তাহলে এই তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেল তুমি পাবেই, এক্সেপ্ট হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমে কোনো নিউট্রন নেই নিউক্লিয়াসে, সো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তুমি নিউট্রন পার্টিকেল পেতেও পারো, নাও পেতে পারো। প্রশ্ন হলো স্যার পেতেও পারি নাও পেতে পারি কেন? যদি হাইড্রোজেনের আইসোটোপ হয়, যদি ডিউটেরিয়াম ট্রিটিয়াম হয়, সেই ক্ষেত্রে কিন্তু নিউট্রন পার্টিকেল আছে। বাট প্রোটিয়াম যদি হয়, তোমরা পড়েছো ক্লাস 8-এ, প্রোটিয়াম যদি হয় শুধু একটা প্রোটন আর একটা ইলেকট্রন পাওয়া যায়।
কিন্তু ডিউটেরিয়াম ভাঙলে একটা প্রোটন, একটা ইলেকট্রন, একটা নিউট্রন পাওয়া যায়। যদি ট্রিটিয়ামকে ব্রেকডাউন করা হয় তাহলে একটা ইলেকট্রন, একটা প্রোটন, দুইটা নিউট্রন পাওয়া যায়। ওকে, কিন্তু শুধু প্রোটিয়ামকে ভাঙলে সেখানে নিউট্রন পাওয়া যায় না। এক্সেপ্ট হাইড্রোজেন অ্যাটম অ্যাট এনি প্লেস, এনি মোমেন্ট, এনি প্লেস, সেখানে তুমি যদি যে কোনো অ্যাটমকে যদি ব্রেকডাউন করো এই তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেল অবশ্যই পাবে। তাই এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে বলা হয় পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। এখন আসি টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল কারা। অনেকগুলো আছে, তো আমি লিখি মেসন, দুই একটা লিখি, মেসন, পজিট্রন, ক্রিপসন বা এইরকম নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, অনেকগুলো আছে, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন, ক্রিপসন, পজিট্রন, হিউজ আছে, আমি দুটো লিখলাম ইটিসি। তাহলে টেম্পোরারি কেন? হোয়াট ইজ কল্ড টেম্পোরারি? টেম্পোরারি মানে সামটাইমস পাওয়া যায় আবার পাওয়া যায় না, অর্থাৎ কখনো কখনো পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। এগুলো পার্মানেন্ট হিসাবে কখনোই পার্টিকেলস অ্যাটমে থাকে না, তাই এদেরকে বলা হয় টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল। লাস্ট ওয়ান হলো কম্পোজিট পার্টিকেল। কম্পোজিট পার্টিকেল কারা? যেমন কম্পোজিট পার্টিকেল হলো আলফা পার্টিকেল, 2, 4, এটার নাম হলো আলফা, এটা আলফা সাইন, আলফা পার্টিকেল। প্রশ্ন হলো স্যার একটা অ্যাটমের মধ্যে আবার হিলিয়াম নিউক্লিয়াস আসছে কেন? শুধু নিউক্লিয়াস থাকবে হিলিয়ামে? থাকতে পারে অনেক অ্যাটমে, বিশেষ করে যাদের হেভিয়েস্ট ম্যাস, যাদের ম্যাস নাম্বার অনেক বেশি, সেই সমস্ত ক্ষেত্রে পাওয়া যেতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে পাওয়া যেতে পারে। তো ওকে, আমরা আবার আসি। তাহলে কম্পোজিট পার্টিকেল আমাদের কি? হিলিয়াম নিউক্লিয়াস। যদি বলে হোয়াট ইজ আলফা পার্টিকেল, আমরা বলবো হিলিয়াম নিউক্লিয়াস। প্রশ্ন হলো স্যার এটাকে কেন হিলিয়াম নিউক্লিয়াস বলছি? আমি এখানে বড় করে লিখি, দেখো বড় করে লিখি, হিলিয়াম। বলো তো দেখি, হিলিয়াম একটা এলিমেন্ট, এটা ইনার্ট গ্যাস বলা হয়। এর অ্যাটমিক নাম্বার কত জানো? অ্যাটমিক নাম্বার এগুলো তোমাদের পড়াতে হবে পিরিয়ডিক টেবিলে। অ্যাটমিক নাম্বার 2 আর অ্যাটমিক ম্যাস নাম্বার 4। এখন যদি বলা হয় হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হলো কে শেলে দুইটা ইলেকট্রন থাকবে। তো তোমরা শুনেছো বা তোমরা পড়েছো, যদি কোনো অ্যাটম থেকে ইলেকট্রন রিলিজ হয়, হিলিয়াম থেকে যদি দুইটা ইলেকট্রন রিলিজ হয়ে যায় তাহলে কি পড়ে থাকে? হিলিয়াম 2+। দ্যাট মিনস আমি যদি ফিগার ড্র আউট করি, এটা হলো একটা হিলিয়াম অ্যাটম, এখানে দুইটা ইলেকট্রন থাকে। এখন এই দুটা ইলেকট্রন যদি রিলিজ হয়ে যায় এই শেলের কোনো এক্সিস্টেন্স থাকবে না, শুধু এইরকম থাকবে নিউক্লিয়াসটা। তাহলে এইটা হলো হিলিয়াম নিউক্লিয়াস এবং তার ম্যাস কিন্তু কমে না, ইলেকট্রন চলে গেলে ম্যাস কমে না, ম্যাস 4ই থাকে এবং চার্জ হয়ে যায় +2। সো এটাকেই আমরা বলবো আলফা পার্টিকেল। দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা পার্টিকেল, যে হাউ আলফা পার্টিকেল ইজ ফর্ম। আমরা বলবো হিলিয়াম ইজ অ্যান এলিমেন্ট and it mass number 4 and it is a neutral particle and it contains 2 electrons. So when the 2 electrons is released from the helium atom, then it becomes the helium 2+. That means only কি থাকে? হিলিয়াম নিউক্লিয়াস থাকে এবং সেই হিলিয়াম নিউক্লিয়াসের ম্যাস হলো 4 and চার্জ 2 and this is called the alpha particle. The alpha particle ফর্ম হয় যখন হিলিয়াম অ্যাটম থেকে দুটো ইলেকট্রন রিলিজ হয়। যখন কোনো অ্যাটম থেকে দুটা ইলেকট্রন রিলিজ হয় তখন ইট বিকামস দ্য পজিটিভ আয়ন, অর্থাৎ হিলিয়াম 2+ হয়ে যায়, কিন্তু ম্যাস কমে না এবং আমাদের চার্জ সংখ্যা 2 থাকে +2 অ্যান্ড ম্যাস হয় 4। সো দিস ইজ কল্ড হিলিয়াম নিউক্লিয়াস অ্যান্ড ইট ইজ অলসো কল্ড আলফা পার্টিকেল। দেখো তো বাবা সবাই বুঝতে পেরেছো কিনা? স্যার বুঝি নাই। আচ্ছা ওকে, কোনো প্রবলেম নাই, না বুঝলে তো আমি আসি বুঝাবো। দেখো আগে দেখো হিলিয়াম কি? হিলিয়াম, হোয়াট ইজ কল্ড হিলিয়াম? হিলিয়াম হচ্ছে একটা এলিমেন্ট। এই হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? অর্থাৎ অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা এখানে আমি আরো ক্লিয়ার করে দিই। এটা হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস কি দিয়ে তৈরি? প্রোটন প্লাস নিউট্রন।
এখানে প্রোটনের সংখ্যা 2 আর নিউট্রনের সংখ্যা 2, সো কত 4। তো হোয়াট ইজ কল্ড ম্যাস নাম্বার? তোমরা পড়েছো সাম অফ দ্য প্রোটন এন্ড নিউট্রন ইজ কল্ড অ্যাটমিক ম্যাস। তাহলে হিলিয়ামের অ্যাটমিক ম্যাস কত 4, এই 4টা উপরে দিয়ে লেখা হয়, রাইট? এখন এটা যদি আমি বলি, এটা যদি বলি 2 4, এটা হলো একটা হিলিয়াম অ্যাটম, ওকে? এটা একটা হিলিয়াম অ্যাটম, এটা হলো প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বার, এটা ম্যাস নাম্বার। আর এখানে ইলেকট্রন দুইটা আছে। যদি ইন এনি কেস দুইটা ইলেকট্রন রিলিজ হয়ে যায়, তোমরা পড়েছো না বন্ড ফরমেশনে, যদি ইলেকট্রন রিলিজ হয়ে যায় অ্যাটম বিকামস পজিটিভ আয়ন। যদি একটা ইলেকট্রন রিলিজ হয় তাহলে হিলিয়াম প্লাস হবে, যদি দুটা ইলেকট্রন রিলিজ হয় তাহলে হিলিয়াম 2 প্লাস হবে। তো এখানে দুটা ইলেকট্রন রিলিজ করলে হিলিয়াম 2 প্লাস চার্জ হয়ে গেল +2, আর ম্যাস আনচেঞ্জ থাকে। এখন এই দুটো ইলেকট্রন রিলিজ হলে তো এর তার এক্সিস্টেন্স থাকবে না, তাহলে কি থাকলো? শুধু হিলিয়াম নিউক্লিয়াস থাকলো না? এই হিলিয়াম নিউক্লিয়াস যার ম্যাস নাম্বার 4 এন্ড চার্জ 2, সেটাকেই বলা হয় আলফা পার্টিকেল। এখন বলো তো ক্লিয়ার হয়েছে কিনা? যারা বলেছিলেন স্যার আমরা ক্লিয়ার না বা বুঝি নাই, তারা এখন ক্লিয়ার হয়েছে কিনা? এখন ক্লিয়ার হয়েছো? গ্লারিতে একটু আসবেই, তোমরা একটু ওয়েট করো প্লিজ। ক্লিয়ার স্যার? ওকে ক্লিয়ার। লাইন তো ডিস্টার্ব হওয়ার কথা না। একটু ওয়েট করো তো। আন্ডারস্টুড স্যার। এখন কি লাইন ঠিক হয়েছে? আবার বুঝাবো? বুঝছি স্যার। ওকে, দেখো অ্যাকচুয়ালি আবার যখন বলছো বুঝান স্যার, ওকে ঠিক আছে। দেখো আসলে হিলিয়াম কি, আমি বারবার বলছি হিলিয়াম হলো আমাদের একটা এলিমেন্ট। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2। অ্যাটমিক নাম্বার মানে প্রোটন নাম্বার। তো প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে না? এই হচ্ছে একটা অ্যাটমিক নাম্বার। আসলে এই যে বলছিলাম হিলিয়াম কে শেল, এটা কে শেল না? কে শেলে দুটা ইলেকট্রন থাকে। আর এটা কি? এটা হলো নিউক্লিয়াস অফ হিলিয়াম অ্যাটম। নিউক্লিয়াস অফ হিলিয়াম অ্যাটম। আচ্ছা নিউক্লিয়াস কি কি দিয়ে তৈরি হয়? প্রোটন প্লাস নিউট্রন। তো যেহেতু অ্যাটমিক নাম্বার 2, তাহলে প্রোটন নাম্বার 2, আর এখানে নিউট্রন পার্টিকেল থাকে, এটাও দুটো থাকে, তাহলে মোট কি 4 না? তো 4 ইজ দ্য অ্যাটমিক মাস অফ হিলিয়াম। তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসের মোট মাস হলো 4, আর এটা হলো হিলিয়াম দুটো ইলেকট্রন। তো এই ফর্মটা হলো এই ফর্মটা, এই ফর্মটা হলো এই ফর্মটা। তো এখন তোমরা জানো যদি কোনো অ্যাটম থেকে ইলেকট্রন রিলিজ হয়, যেমন সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন রিলিজ হয় কি হয়? সোডিয়াম প্লাস হয় না? যদি ইলেকট্রন গেইন হয় তাহলে নেগেটিভ আয়ন হয়, আর ইলেকট্রন রিলিজ হলে পজিটিভ আয়ন হয়। ইলেকট্রন রিলিজ হলে মনে থাকবে, ইলেকট্রন রিলিজ হলে পজিটিভ আয়ন হয়, আর ইলেকট্রন যদি গেইন হয় তাহলে নেগেটিভ আয়ন হয়। এখন এই যে নিউক্লিয়াস, এইটা যে হিলিয়াম অ্যাটম, এখান থেকে এই ইলেকট্রন রিলিজ করছে। রিলিজ করলে কি হবে? রিলিজ করলে হিলিয়াম 2 প্লাস হয়ে গেল, আর ম্যাস তো কমে না, ম্যাস তো নিউক্লিয়াসে থাকে, ম্যাস 4 থাকলো, প্রোটন সংখ্যা তো নিউক্লিয়াসে থাকে, প্রোটন 2 থাকলো। তাহলে এই যে জিনিসটা, এটার নাম হলো আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল, এটার নাম হলো আলফা পার্টিকেল। অর্থাৎ তখন এই দুটো থাকলো না, শুধু হলো এই হিলিয়াম নিউক্লিয়াস যার ম্যাস থাকবে 4 এন্ড চার্জ থাকবে 2 প্লাস, সেটাকে বলা হবে আমাদের আলফা পার্টিকেল। এখন দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? আমি কিন্তু 2 বার 3 বার তোমাদের কথা কিন্তু আমি রাখছি, বাট তোমরা আমাদের কথা রাখতে হবে। তোমরা সবাই ক্লাসে আসবা। তোমাদের ক্লাস না আসলে, তোমরা সবাই না আসলে আমাদের খুব একটা ভালো লাগে না পড়াতে। আমাদের যে পোটেনশিয়ালিটি আছে এটাকে তোমাদের বের করে নিয়ে আসতে হবে। সারা যেন বেশি বেশি ক্লাস নেয়, ভালো করে বোঝায়।
হ্যাঁ, শুধু হিলিয়ামের আলফা পার্টিকেল হয়। আলফা পার্টিকেল মানে হলো হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, ভেরি গুড কোশ্চেন। শুধু কি হিলিয়ামের হয়? ইয়েস, হিলিয়ামের হবে। শুধু হিলিয়াম নিউক্লিয়াসকেই বলা হয় আলফা পার্টিকেল, এবং যার ম্যাস হবে 4 এবং চার্জ হবে +2। ওকে, নেক্সটে আমরা আসি। তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেল কি, যেটা পড়া হয়েছে সেটা আমরা দেখি। এটা হয়ে গেল। 2 নম্বরে আসি, ডেসক্রিপশন অফ ফান্ডামেন্টাল পার্টিকেল। আমি পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলের ডেসক্রিপশন দেবো, বিশেষ করে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আমরা শর্ট ডেসক্রিপশন লিখবো। দেখো, শর্ট ডেসক্রিপশন of 3 permanent fundamental particle. Short description of 3 permanent fundamental particle. ওকে, এখন আমরা এর শর্ট ডেসক্রাইব করব। তো প্রথমে আসি 3টা ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে। প্রথমটা কি? প্রথমটা হলো আমাদের ইলেকট্রন। ওকে, লেখো সবাই, ইলেকট্রন। আচ্ছা বলো তো, আমাদের হাতে কয়টা আঙুল আছে? 5টা। আমরা 5টা ইনফরমেশন মুখস্থ করব, এবং আমি যেভাবে লিখে দিচ্ছি পরীক্ষার খাতায় ওইভাবে লিখবে, একদম ইজিয়েস্ট ফর্ম। ওকে, তাহলে নাম্বার 1-এ আসি। নাম্বার 1, এটা এ দাও। নাম্বার 1 দাও ডিনোটেশন। লেখো ডিনোটেশন, ডিনোটেশন। নাম্বার 2 হলো পজিশন, পজিশন। নাম্বার 3 লেখো নেচার অফ চার্জ, নেচার অফ চার্জ। নাম্বার 4 হলো অ্যামাউন্ট অফ চার্জ, অ্যামাউন্ট অফ চার্জ। আর নাম্বার 5 হলো ম্যাস। এই 5টা ইনফরমেশন তুমি লেখো আগে, এবং প্রত্যেকটা ইলেকট্রনের 5টা সেম, এই 5টা প্রোটনের 5টা এবং নিউট্রনের 5টা ইনফরমেশন আমরা মুখস্থ করে রাখবো। তাহলে যদি বলা হয় ডিনোটেশন, ইলেকট্রনকে কি দ্বারা ডিনোট করা হয়? ইলেকট্রনকে ডিনোট করা হয় ই, বা উপরে মাইনাস দিতে পারো, কোনো প্রবলেম নাই। ইলেকট্রনকে কি দ্বারা ডিনোট করা হয়? ই মাইনাস দ্বারা। আচ্ছা, ইলেকট্রন কোথায় থাকে একটা অ্যাটমের? শেল অর অরবিট, শেল অর অরবিটে থাকে। নেচারটা কি ইলেকট্রনের? নেগেটিভ, নেগেটিভ চার্জ ক্যারি করে, নেগেটিভ। তাহলে নেচার অফ চার্জ নেগেটিভ। আচ্ছা, চার্জের পরিমাণটা কত? একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব ইজ দ্য ইউনিট অফ চার্জ। কুলম্ব ইজ দ্য, শর্ট ফর্ম হলো বড় হাতের সি। কুলম্ব ইজ দ্য, কুলম্ব, এটা সায়েন্টিস্ট কুলম্ব চার্জ আবিষ্কার করেছে বলে তার নাম অনুসারে এটা কুলম্ব দেওয়া হয়েছে। কুলম্ব ইজ দ্য ইউনিট অফ চার্জ। তো 1 মোল ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10⁻⁻19, আর এই মাইনাস দেওয়ার হলো অর্থ হলো এটা ইলেকট্রন, তাই এখানে মাইনাস দিয়েছি। আর ম্যাস কত? একটা ইলেকট্রনের ম্যাস হলো, লেখো 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। অর এটাকে যদি কেজিতে করি তাহলে হবে 9.11 ইন্টু 10⁻31 কেজি। This is the information about electron. That is the short description about electron. Similarly, আমরা another 2 fundamental particles like proton and neutron এর আমরা ঠিক এই 5টা ইনফরমেশন লিখব। ওকে, আগে লেখা হয়েছে কিনা? কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কারোর কোনো প্রশ্ন থাকলে প্লিজ বাবা তোমরা প্রশ্ন করতে পারো। ইলেকট্রনের 5টা ইনফরমেশন লিখেছি, ডিনোটেশন ই মাইনাস, পজিশন শেল অর অরবিট, নেচার অফ চার্জ নেগেটিভ, অ্যামাউন্ট অফ চার্জ -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, ম্যাস 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, অর আমরা লিখতে পারি 9.11 ইন্টু 10⁻31 কেজি। ডান স্যার, বুঝেছি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বার 2 লেখো, বি লেখো। বি নাম্বারটা হলো আমাদের প্রোটন। লেখো প্রোটন।
প্রোটন প্রোটন নিয়েও আমরা 5টা ইনফরমেশন লিখব। কি কি লিখবো? এই কথাগুলো লিখবো। নাম্বার 1 ডিনোটেশন, নাম্বার 2 পজিশন, নাম্বার 3 নেচার অফ চার্জ, নাম্বার 4 অ্যামাউন্ট অফ চার্জ, আর 5 হলো ম্যাস। ওকে, আগে লিখে নাও। 5টা ইনফরমেশন লেখা হয়ে গেলে আমাকে বলবে স্যার লেখা শেষ। দেখো এক্স্যাক্টলি ওই কয়টা ইনফরমেশনই লিখেছি। লেখা হলে বলো। তাহলে ডিনোটেশন কি দ্বারা ডিনোট করা হয়? ডিনোট করা হয় পি প্লাস অর এইচ প্লাস। তুমি পি প্লাস দেওয়ার দরকার নেই, এইচ প্লাস। এটা এইচ এর উপর প্লাস দিতে হবে। আমি দেখতে চাই আমাদের ক্লাস 8 থেকে তোমরা যারা 9 উঠেছো, আমি তোমাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করি, সবসময় তোমাদের কথা ভালো বলি, কারণ তোমরা অনেক ব্রিলিয়ান্ট। বেশ কিছু স্টুডেন্ট আছো, সো মাচ ব্রিলিয়ান্ট। এখন বলো তো দেখি, কেন আমরা প্রোটনকে হাইড্রোজেন প্লাস দ্বারা ডিনোট করলাম? ডু হ্যাভ এনি আইডিয়া কেন প্রোটনকে আমরা হাইড্রোজেন প্লাস দিলাম? যদি কেউ বলতে পারো, আমি বলবো রিয়েলি, মানে হি অর শি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট অর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখি আগে তোমাদের ট্রাই করো, তারপরে তো আমি বলে দেবো, শিখিয়ে দেবো কেন হাইড্রোজেন প্লাসকে আমরা প্রোটন হিসাবে ডিনোট করি। তোমরা অন্য কোনো আলাপ করো না এর মধ্যে, আমাদের খারাপ লাগে বাবা। আমি তোমাদেরকে অনেক পছন্দ করি, তোমরা এমন কোনো কমেন্টস করো না। তোমরা ক্লাসেরটা ভালো করে দেখো, ভালো শিখলে বলো যে জি স্যার শিখেছি, ভালো হয়েছে, ভালো পারতেছি, ভালো লাগছে। বিকজ প্রোটনে পজিটিভ চার্জ। আসলে না, হাইড্রোজেন প্লাস কেন আমরা লিখলাম? দেখো, হাইড্রোজেন অ্যাটমের নাম্বার কত? একটা থাকে, একটা ম্যাস থাকে, ইলেকট্রন একটা থাকে। অর্থাৎ হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন রিলিজ হয়, এটা হাইড্রোজেন থেকে এই ইলেকট্রনটা রিলিজ হলে কি হবে? হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন রিলিজ হলে হাইড্রোজেন প্লাস হয়, রাইট? আর এই নিউক্লিয়াসে তো একটাই প্রোটন আছে, তাই না? এখানে তো কোনো নিউট্রন নেই। ওয়ান প্রোটন ইন দ্য নিউক্লিয়াস। So after releasing one electron, remaining only nucleus of hydrogen atom, and there is one proton. That is why it is denoted by plus, hydrogen plus. দেখি বুঝতে পেরেছো কিনা? In the atom of hydrogen, there is only one proton in the nucleus. There is no neutron, and in the outermost shell there is only one electron. So after releasing one electron, it becomes hydrogen plus. It means there is only nucleus and it contains only one proton. That is why we denoted proton as hydrogen plus. দেখো তো বাবা, সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, ইলেকট্রন রিলিজ করলে তো পজিটিভ হয়, আগেই বলেছি ইলেকট্রন রিলিজ করলেই পজিটিভ হয়। এখন পজিটিভ হলেই হবে, কিন্তু হাইড্রোজেনের নিউক্লিয়াসে শুধু তো প্রোটন আছে, এখানে কোনো নিউট্রন নাই। তাহলে দেয়ার ইজ অনলি ওয়ান প্রোটন। দ্যাট ইজ ওয়াই প্রোটনকে আমরা হাইড্রোজেন প্লাস দ্বারা ডিনোট করতে পারি। সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা প্রোটনকে ডিনোট করতে পারি এইচ প্লাস দিয়ে। নাম্বার 2 আসি, পজিশন কোথায় থাকে? নিউক্লিয়াস। প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তো লেখো নিউক্লিয়াস। নেচার অফ চার্জ হলো পজিটিভ। তোমরা জানো প্লাস ভি দিয়ে লেখা যায় এরকম। অ্যামাউন্ট অফ চার্জ দেখি কে পারো? 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। আগে এটা শিখিয়ে নিই। তোমাদের ক্লাস 8 একটা প্রশ্ন দেওয়া হতো, why an atom is charge neutral, বাট তোমাদের ক্লাস 8 এর লেভেলে যে লেখা, এটা আমি কখনোই ইমপ্রেসড হতে পারিনি। কারণ তোমার 8 এ যেটা লিখছো সেটা অ্যাকচুয়ালি তোমরা লিখছো নাম্বার অফ ইলেকট্রন এন্ড নাম্বার অফ প্রোটন ইকুয়াল, তাই এটা চার্জ নিউট্রাল। ওকে, এক অর্থে রাইট, বাট টোটাল নাম্বার অফ চার্জ অফ অ্যান ইলেকট্রন এন্ড টোটাল নাম্বার অফ চার্জ অফ প্রোটন
must be equal because in an atom there is an equal number of proton and equal number of electron. And charge of an electron and charge of proton is equal but opposite. So total charge of electron must be equal to the total charge of proton. যেহেতু ইলেকট্রনের সংখ্যা সমান, ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান, এবং একটা ইলেকট্রনের চার্জ একটা প্রোটনের চার্জের সমান বাট অপোজিট, তাহলে টোটাল চার্জ অফ ইলেকট্রন অ্যান্ড টোটাল চার্জ অফ প্রোটন মাস্ট বি ইকুয়াল। দ্যাটস ওয়াই দে আর নিউট্রালাইজড টু ইচ আদার, সো অ্যান অ্যাটম ইজ এ বিকাম নিউট্রাল বা অ্যাটম ইজ এ চার্জ নিউট্রাল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমরা যখন রাদারফোর্ড অ্যাটমিক মডেল পড়াবো তোমাদের, তখন আমি কিন্তু আরো ক্লিয়ার বলবো যে কেন একটা অ্যাটম চার্জ নিউট্রাল। কারণ দেখো, চার্জ অফ ইলেকট্রন 1.6 into 10 to the power minus 19 coulomb, এটা 1.6 into 10 to the power minus 19 coulomb, but interesting matter is that it is a negative charge ক্যারি করে, এটা পজিটিভ চার্জ ক্যারি করে। তাহলে একটা ইলেকট্রন একটা প্রোটনকে নিউট্রাল করে। তাহলে টোটাল প্রোটন আর টোটাল ইলেকট্রন যদি ইকুয়াল হয়, তাহলে টোটাল চার্জ অফ ইলেকট্রন এন্ড টোটাল চার্জ অফ প্রোটন মাস্ট বি ইকুয়াল। দ্যাটস ওয়াই অ্যান অ্যাটম ইজ এ চার্জ নিউট্রাল। বলো তো সবাই ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে কেন একটা প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ তাহলে ডেফিনেটলি ইকুয়াল, এবং এটা হলো নেগেটিভ চার্জ ক্যারি করে ইলেকট্রন আর প্রোটন পজিটিভ চার্জ ক্যারি করে। তাহলে চার্জ অফ অ্যান ইলেকট্রন অ্যান্ড চার্জ অফ প্রোটন ইজ ইকুয়াল টু ইচ আদার। নেক্সট ম্যাস, ম্যাসেটা লেখো 1.7 723 into 10 to the power minus 24 gram or 1.725, এখানে একটু 723 না 7 একটু কনফিউশন আছে, দেখি প্লিজ। One 1.73525 into 10 to the power minus 27 kg, এই হলো আমাদের ম্যাস। এখানে কিছু না, আমি একটা বই রাখলাম, সে বইটা উধাও হয়ে গেল। কে? দেখো এইটা একটু কনফিউশন, 673 হবে, এটা 673, 1.673 হবে, 673 ইন্টু 673 into 10 to the power minus 27 kg or এটা গ্রাম। তাহলে ইলেকট্রন প্রোটন সম্বন্ধে আমাদের যে শর্ট ডেসক্রিপশন, দেখো শুধু এই 5টা পয়েন্ট মনে রাখলেই হবে। বলো তো ক্লিয়ার হয়েছে কিনা? সবাইকে ক্লিয়ার? দ্য ম্যাস অর্থাৎ 5 ইনফরমেশনস। নাম্বার 1 ডিনোটেশন, পজিশন, নেচার অফ চার্জ, অ্যামাউন্ট অফ চার্জ, ম্যাস। সি ফর কুলম, রাইট? হ্যাঁ, লুপা মিস তোমাদের ওখানে বলেছে সি মানে কুলম। কুলম ইজ দ্য ইউনিট অফ চার্জ। কুলম ইজ দ্য ইউনিট অফ চার্জ। যেমন কেজি ইজ দ্য ইউনিট অফ ম্যাস, সিমিলারলি কুলম ইজ দ্য ইউনিট অফ চার্জ। বুঝেছি স্যার? ওকে, নেক্সট পয়েন্ট প্রোটন, নিউট্রন। লাস্ট ওয়ানটা হলো নিউট্রন। 3টা ফান্ডামেন্টাল পার্টিকেল, একটা হলো ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। আমি এখানে লিখি, কারণ লেখার একটা কারণ আছে, এগুলো মুছবো না। নাম্বার 3 হলো নিউট্রন, সি নাম্বার, নিউট্রন। নিউট্রন, এই 5টা ইনফরমেশন লিখো। নাম্বার 1 ডিনোটেশন, ডিনোটেশন। নাম্বার 2 হলো পজিশন, পজিশন। নাম্বার 3 হলো নেচার অফ চার্জ, নেচার অফ চার্জ।
নাম্বার 4 অ্যামাউন্ট অফ চার্জ, আর নাম্বার 5 হলো ম্যাস। এখন আসা যাক ডিনোটেশন। আগে লেখো এই 5টা পয়েন্ট, লিখে আমাকে জানাও। প্রথমে ডিনোটেশন আমরা এন দ্বারা ডিনোট করি। কি দ্বারা ডিনোট করি? স্মল লেটারের এন দ্বারা ডিনোট করি। যেখানে স্মল লেটারের এন থাকবে তাহলে বুঝে নিতে হবে এটা নিউটন দ্বারা ডিনোট করা হয়েছে, নিউটনকে ডিনোট করা হয়েছে। নাম্বার 2 পজিশন কোথায় থাকে অলরেডি তোমরা জানো, এটাও থাকে নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে থাকে। নেচার অফ চার্জ কি? Is there any charge of neutron? Already you know. Is there any charge or not? চার্জ আছে কি নেই? নিউটনের কোনো চার্জ নেই, তাহলে নিউট্রাল। নেচার অফ চার্জ হলো নিউট্রাল। অ্যামাউন্ট অফ চার্জ যেহেতু নিউট্রাল, জিরো। ম্যাস কত? 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, और এটা কেজিতে বানালে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। সো এটাই হলো আমাদের ইনফরমেশন অ্যাবাউট নিউটন। এটা হলো আমাদের প্রোটনের ইনফরমেশন, আর এটা হলো আমাদের ইলেকট্রন ইনফরমেশন, এটা হলো আমাদের প্রোটনের ইনফরমেশন। তাহলে 3টা ফান্ডামেন্টাল পার্টিকেলের আমরা 15টা ইনফরমেশন দিছি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিবার পরীক্ষায় একটা করে আসে এমসিকিউ হিসাবে, যে আসলে এখান থেকে এমসিকিউ হিসাবে আসে। তাহলে এখন কে কে বলতে পারবা? তোমাদের এই ভ্যালু দুটো মুখস্থ করে রাখা লাগবে। এটা হলো ম্যাস অফ নিউট্রন, এটা হলো ম্যাস অফ ইলেকট্রন, এটা হলো ম্যাস অফ প্রোটন। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা, বলো তো এর মধ্যে সব থেকে হেভিয়েস্ট কোনটা? 3টার মধ্যে সব থেকে ম্যাস বেশি কোনটার? এটা হলো 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। এটা হলো 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। এটা হলো 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। প্রথমেই দেখতে গেলে 10 এর পাওয়ার কত? মাইনাস 24, মাইনাস 28, আর এখানে মাইনাস 24। তাহলে অবশ্যই মাইনাস 24 মানে সব থেকে লাইটেস্ট, এটা বাদ আপাতত। এই দুটোর সাথে কম্পেয়ার করব। এই দুটো কম্পেয়ারে 10 টু দি পাওয়ার মাইনাস 24, 10 টু দি পাওয়ার মাইনাস 24, তাহলে এই দুটো ইকুয়াল আছে। এখন আমি দেখব এই ভ্যালুটা যার বেশি সে হলো হেভিয়েস্ট। তাহলে এখানে হলো 1.675 আর এখানে 1.673, তাহলে এই ভ্যালুটা এর থেকে সামান্য কিছু বেশি। দ্যাট ইজ হোয়াই নিউট্রন ইজ দ্য হেভিয়েস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল অ্যামং 3। এই 3টার মধ্যে নিউটন ইজ দ্য হেভিয়েস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। মনে থাকবে কথাটা, লিখে নাও। নিউটন ইজ দ্য হেভিয়েস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। নিউট্রন ইজ দ্য হেভিয়েস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। নিউট্রন ইজ দ্য হেভিয়েস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। ওকে, তাহলে আমাদের ফান্ডামেন্টাল পার্টিকেল কি, ডেসক্রিপশন অফ ফান্ডামেন্টাল পার্টিকেলস, এটাও আমাদের শেখা শেষ। 1 and 2 আমাদের ডান। কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আমি যা পড়িয়েছি নাম্বার 1 and নাম্বার 2 এর কোনো কোশ্চেন কোনো থাকলে বা কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে বলবে। তোমরা পড়া অল্প হোক সমস্যা নেই, কিন্তু যেটা শিখবে সেটা কারোর কাছে প্রশ্ন করবে না, কারোর কাছে বলবে না যে স্যার আমি এটা বুঝিনি। তুমি এখন বলো, আমি দরকার হলে অনেক সময় নিয়ে তোমাকে বুঝাবো, কোনো সন্দেহ নেই। যেমন তোমরা আলফা পার্টিকেল বোঝো নাই, 1 বার 2 বার 3 বার আমি বুঝিয়েছি। ওকে, কোনো সমস্যা নাই। হোয়াই নিউটন ইজ হেভি ওয়েট। ওকে, নিউটন, এটা নিয়ে তাহলে আমার একটা বড় গল্প করতে হবে। গল্পটা কি করি, 1-2 মিনিট সময় লাগবে। ওকে, আমি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, তখন আমি একটা স্টুডেন্টকে প্রাইভেট পড়াতাম এবং তার বাসা ছিল ধানমন্ডি, ওই যে শঙ্করের ওখানে। তো তারপর ওর ধানমন্ডি 15 নম্বরে চলে আসলো এবং ওই ছেলেটা খুবই ব্রিলিয়ান্ট এবং দুর্দান্ত ফুটবল খেলতো এবং ছেলেটা হচ্ছে কি গভর্নমেন্ট লেভেল স্টুডেন্ট ছিল। তো সে এখন আমেরিকাতে থাকে এবং আমেরিকাতে একটা ইউনিভার্সিটি টিচার সে এখন।
অনেক ব্রিলিয়ান্ট ছেলে। তো সে তখন ক্লাস 10-এ পড়ে, সে হঠাৎ করে একদিন বলছে, স্যার আমার মনে হয় নিউটন পার্টিকেল কখনোই অ্যাটমে ছিল না। তাই আমি বলছি নিউটন পার্টিকেল ছিল না কেন? তো অনেকগুলো থিওরি, ওখানে তোমার থিওরি আছে ম্যাক্সওয়েলের ম্যাক্সওয়েলের থিওরি, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি, তারপরে রাদারফোর্ড অ্যাটমিক মডেল, এই সমস্ত জিনিস ও ঘেটে ঘেটে বলতেছে স্যার যে ম্যাক্স প্লাঙ্ক, তোমাদের পড়াবো কিছুদিন পরে, ম্যাক্সওয়েলের থিওরিতে বলা হয়েছে যে কিছু কিছু ইলেকট্রন আমাদের নিউক্লিয়াসে ফল করে। তো নিউক্লিয়াসে যখনই ফল করবে, নিউক্লিয়াসে প্রোটন আছে, ও বলতেছে নিউক্লিয়াসে কখনো নিউট্রন ছিল না, কোনো কারণে নিউট্রন হয়েছে। তো কিভাবে হয়েছে? তখন বললো ওই যে একটা প্রোটন যখনই ইলেকট্রন ফল করেছে, একটা ইলেকট্রন আর একটা নিউট্রন মিলে, একটা ইলেকট্রন আর একটা প্রোটন মিলে একটা নিউট্রন পার্টিকেল তৈরি হয়েছে। তোমার এই কথাটা কেন হেভিয়েস্ট, এটা একটা বিশাল ব্যাখ্যা, এবং রিয়েলি সে একটা কত ব্রিলিয়ান্ট দেখো, আমি তোমাদেরকে এখানে দেখাই। মনে করো এই একটা নিউক্লিয়াসে তোমার, এই নিউক্লিয়াসে কথার কথা তোমার 4টা প্রোটন আছে, ওকে। আর এখানে শেলে আমাদের তাহলে কয়টা থাকবে? 4টা ইলেকট্রন থাকবে, এই একটা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, আর এই একটা ইলেকট্রন। ওর কথা হলো স্যার এটা হলো নিউক্লিয়াস, এই 4টা প্রোটন। বলতেছে কোনো কারণে, অ্যাকর্ডিং টু দা ম্যাক্সওয়েল থিওরি অনুসারে, কোনো কারণে এই ইলেকট্রনটা ফল করেছে এখানে। তাহলে একটা ইলেকট্রন একটা প্রোটনের সাথে মিললে একটা নিউট্রন পার্টিকেল তৈরি হয়ে যায়। তো মনে করেন এটাও পড়েছে এখানে, তাহলে এখানে 2টা নিউট্রন পার্টিকেল তৈরি হলো, 2টা নিউট্রন পার্টিকেল। তাহলে ম্যাস কিন্তু স্যার কমেনি, ম্যাস কিন্তু নিউট্রনের একটা ম্যাস, 2টো ম্যাস, আর এই 2টো প্রোটন রিমেইনিং থাকলো, তাহলে ম্যাস কিন্তু 4 হলো। আর ইলেকট্রন 2টো ফল করার কারণে ইলেকট্রনও 2টো, প্রোটনও 2টো। তাহলে যেহেতু প্রোটনের সাথে, প্রোটন থেকে একটু বেশি হওয়ার কারণ ইলেকট্রনের কিছু ম্যাস তো ক্যারি করে, ইলেকট্রনের কিছু না কিছু ম্যাস আছে, তাহলে প্রোটনের সাথে যখন ইলেকট্রনের ম্যাস অ্যাড হয়ে গেল, তাহলে ডেফিনেটলি নিউট্রনের ম্যাস বেশি। কত ব্রিলিয়ান্ট চিন্তা করো। সে বলছে কেন নিউট্রনের ম্যাস বেশি? সে বলছে স্যার কোনো সময় নিউক্লিয়াসে কোনো নিউট্রন ছিল না, এটা নিউট্রন তৈরি হয়েছে কিভাবে? যে সমস্ত উইকেস্ট ইলেকট্রনগুলো আছে সেটা নিউক্লিয়াসে ফল করছে। যখনই নিউক্লিয়াসে ফল করছে, তখন একটা ইলেকট্রন একটা প্রোটনকে নিউট্রাল করে দিবে। তাহলে একটা ইলেকট্রন যদি একটা প্রোটনকে নিউট্রাল করে দেয়, সো দিস পার্টিকেল ইজ দ্য নিউট্রন পার্টিকেল। এটা নিউক্লিয়াসই থাকলো, তো দুটো ইলেকট্রন দুটো ইলেকট্রনকে নিউট্রাল করে ফেললো। এখন এই যে নিউট্রন পার্টিকেল, তাহলে নিউট্রাল পার্টিকেল মানে 1 প্রোটন প্লাস 1 ইলেকট্রন। তো প্রোটনের থেকে যেহেতু নিউট্রনের ম্যাস বেশি হবে, কারণ ইলেকট্রনের কিছু ম্যাস সবচেয়ে লাইটেস্ট, বাট কিছু ম্যাস তো অ্যাড হয়ে গেছে প্রোটনের সাথে নিউট্রন পার্টিকেল হওয়ার ফলে। দ্যাটস ওয়াই প্রোটন ইজ দ্য হেভিয়েস্ট পার্টিকেল। আমি চেষ্টা করেছি বোঝানোর, যারা যারা বুঝতে পেরেছো বলো তো দেখি। কেউ বুঝতে পেরেছো? হ্যাঁ, 1 ইলেকট্রন আর 1 প্রোটন নিয়ে যদি একটা নিউট্রন পার্টিকেল তৈরি হয়, তাহলে অফকোর্স ইলেকট্রনের কিছু না কিছু ম্যাস আছে। দ্যাটস ওয়াই প্রোটন ইজ হেভিয়ার দেন দ্য প্রোটন, নিউট্রন ইজ হেভিয়ার দেন দ্য প্রোটন, অ্যান্ড ইলেকট্রন তো সবচেয়ে লাইটেস্ট আমাদের ফান্ডামেন্টাল পার্টিকেল। বুঝেছি স্যার? স্যার আর একবার বুঝাবেন? ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো কোনো সমস্যা নেই, আমি তো বোঝাতে চাই তোমাদের। দেখো বোঝালে হয় কি, অনেক বোঝাতে পারি, কিন্তু মানে যে পার্টিকেলগুলো লিখি, দেখো মনে করো লিখা হয় না কেন, এখানে মনে করো এটা একটা নিউক্লিয়াস, 3 3 6 2 8, এটা একটা নিউক্লিয়াস। তাহলে অবশ্যই কয়টা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন থাকবে। প্রথম শেলে 2টা, আর পরের শেলে মনে করো 4টা, 6টা। তাহলে 6টা ইলেকট্রন 6টা প্রোটন। এই ইলেকট্রনগুলো আমি এইভাবে দিই, এটা ইলেকট্রনগুলো এইভাবে দিই। তার কথা হলো স্যার কখনোই ইয়েতে কি বলে, কখনোই আমাদের নিউক্লিয়াসে নিউট্রন ছিল না, নিউট্রন তৈরি হয়েছে। তার প্রশ্ন হলো কিভাবে তৈরি হয়েছে? তো অনেক থিওরি অনুসারে সে তার ধারণা যে স্যার কোনো কারণে একটা ইলেকট্রন নিউক্লিয়াসে ফল করছে, যেহেতু ওখানে থিওরিতে বলা হয়েছে উইকেস্ট ইলেকট্রনগুলো আস্তে আস্তে ফল করে নিউক্লিয়াসে। তো যখন এটা ইলেকট্রন ফল করেছে একটা প্রোটনে, আরে বাবা রে,
একটা ফল করেছে তখন এটা তৈরি হয়েছে। যখন একটা ইলেকট্রন ফল করেছে একটা প্রোটনে, তখন এই দুটো মিলে কি হয়েছে, একটা প্রোটন আর একটা ইলেকট্রন মিলে তৈরি হয়েছে একটা নিউট্রন। তাহলে একটা প্রোটন আর একটা ইলেকট্রন মিলে একটা নিউট্রন পার্টিকেল তৈরি হয়েছে। তাহলে একটা নিউট্রন পার্টিকেলের মধ্যে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন তো কিছু ম্যাস আছে, তাহলে প্রোটনের ম্যাসের সাথে অ্যাড হলে নিউট্রন পার্টিকেলের ম্যাস ডেফিনেটলি প্রোটনের থেকে বেশি হবে। সেই হিসাবে প্রোটন ইজ দা নিউট্রন ইজ দা হেভিয়েস্ট পার্টিকেল। আচ্ছা ওকে, তাহলে আমরা মোটামুটি ফান্ডামেন্টাল পার্টিকেলের ডেসক্রিপশন আমরা শিখলাম আজকে। আচ্ছা দেখো, এখন অ্যাটমিক নাম্বার কাকে বলে, এগুলো খুব শর্ট ফর্মে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যাটমিক নাম্বার কি? অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার হলো নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। অলরেডি ইউ নো, সবাই জানো অ্যাটমিক নাম্বার হলো নাম্বার অফ প্রোটন, প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস of an atom is called atomic number. Atomic number. Number of proton present in the nucleus of an atom is called atomic number. Number of proton present in the nucleus of an atom is called atomic number. It is denoted by জেড। এটাকে জেড দ্বারা ডিনোট করা হয়। অর্থাৎ একটা নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যাটাই হবে অ্যাটমিক নাম্বার। যদি বলে অ্যাটমিক নাম্বার, আরেকটা মনে রাখবে, অ্যাটমিক নাম্বার ইজ দ্য আইডেন্টিফিকেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট। কারণ কোনো দুটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কখনোই এক হবে না। আর এই এলিমেন্টটা আইডেন্টিফিকেশন করা হয় নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার উপরে। যেমন সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, কখনোই 12 প্রোটন হলে কখনোই সোডিয়াম হবে না, ওটা ম্যাগনেসিয়াম হয়ে যাবে। যদি কোনো নিউক্লিয়াসে 6টা প্রোটন থাকে, দ্যাট মিনস অ্যাটমিক নাম্বার 6, এবং সেটা হবে কার্বন অ্যাটম। যদি কোনো কারণে একটা প্রোটন এসে অ্যাড হয়, তাহলে 6 থেকে 7 হবে, ওটা অ্যাটম চেঞ্জ হয়ে যাবে নাইট্রোজেন। বাবা যদি কোনো কারণে মনে করো অক্সিজেনের নিউক্লিয়াসে 8টা প্রোটন আছে, যদি কোনো কারণে একটা প্রোটন অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু 9টা প্রোটন হয়ে যাবে, তখন অ্যাটমিক নাম্বার হয়ে যাবে 9 এবং অ্যাটমটা হয়ে যাবে ফ্লোরিন। সো অ্যাটমিক নাম্বার ইজ দ্য আইডেন্টিফিকেশন নাম্বার অফ দ্য অ্যাটম অর এলিমেন্ট, এবং এটা হলো নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, এবং এটাকে কি দ্বারা ডিনোট করা হয়? জেড দ্বারা ডিনোট করা হয়। ওকে, এখন কারোর কোশ্চেন থাকলে কোশ্চেন করো। No question, sir. Clear, sir. No question, sir. Understood, sir. Okay, clear, sir. তাহলে অ্যাটমিক নাম্বার আমরা বুঝলাম। অ্যাটমিক ম্যাস নাম্বার কি কিছুক্ষণ আগেই বললাম। অ্যাটমিক ম্যাস নাম্বার লেখো, অ্যাটমিক ম্যাস নাম্বার, অ্যাটমিক ম্যাস নাম্বার। অ্যাটমিক ম্যাস নাম্বার হলো একদম সহজ জিনিস। কেউ লেখো নাম্বার অফ প্রোটন এন্ড নিউট্রন ইজ কল্ড অ্যাটমিক ম্যাস নাম্বার। যারা এটা লিখবা ঠাস করে কেটে দেবো কিন্তু আমি।
নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন ইজ কল্ড অ্যাটমিক মাস নাম্বার, এটা কিন্তু ভুল। অনেকেই লেখে, আমি জানি না কোথা থেকে পেয়েছো, লেখে নাম্বার অফ প্রোটন অ্যান্ড নাম্বার অফ নিউট্রন ইন এ নিউক্লিয়াস ইজ কল্ড অ্যাটমিক মাস। ভুল, বলতে হবে সাম অফ দ্য প্রোটন অ্যান্ড নিউট্রন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। সাম অফ দ্য প্রোটন and neutron present in the nucleus of an atom is called atomic mass number. It is denoted by A. So A equals to proton plus neutron. So A equals to proton and neutron. তাহলে একটা নিউক্লিয়াসের এটাকে আরেকটা নাম আছে, লিখে নাও, এটার নাম হচ্ছে নিউক্লিয়ন নাম্বার বলা যেতে পারে, কারণ নিউক্লিয়াসের টোটাল মাসটা হলো নিউক্লিয়ন নাম্বার। অথবা বলতে পারো total number of proton and neutron present in the nucleus, or sum of the proton and neutron present in the nucleus of an atom is called atomic mass number. It is denoted by A. So A equals to proton and neutron, and it is also called nucleon number. Nucleon means nucleus total mass ke bola hoy nucleon number. You have any question, please, my dear student? Right. Mini Kalam sir is drawing. Okay, good. ফাহিম আবরার, হ্যাঁ, এবার বলো তোমরা ক্লিয়ার হয়েছো? অ্যাটমিক ম্যাস নাম্বার কাকে বলে? অর নিউক্লিয়ন নাম্বার, সাম অফ দ্য প্রোটন অ্যান্ড নিউট্রন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ কল্ড অ্যাটমিক ম্যাস নাম্বার। ইট ইজ ডিনোটেড বাই A. So A equals to proton plus neutron. No question, sir. Understood, sir? Clear, sir? No. বাবা ডিস্টার্ব করে না, বাবা হ্যাঁ, বাবা ডিস্টার্ব করে না, শোনা। ওকে, তাহলে আমি যা বোর্ডে লিখেছি আজকে একটা বাকি আছে, সেটা হলো এক্সপ্রেশন অফ অ্যান অ্যাটম। তোমরা যদি আমাকে 5 মিনিটস টাইম দাও তাহলে আমি নিতে পারি, আর তোমরা যদি খুব বিরক্ত হও তাহলে আমি চলে যাব, তোমাদের উপর ডিপেন্ড করে। তোমরা যদি মনে করো স্যার 5 মিনিটস নেই, কোনো সমস্যা নেই, তাহলে আমি এক্সপ্রেশন অফ অ্যান অ্যাটমটা আমি শেখাতে পারি। কিন্তু আজকে আমার একটু মনটা খারাপ। ওই দিন তোমরা প্রায় 100 স্টুডেন্ট, 95, 96, বাট আজকে কিন্তু আমি ম্যাক্সিমাম দেখছি 82 স্টুডেন্ট। নো স্যার, টেক 5 মিনিটস টাইম। স্যার প্লিজ কন্টিনিউ। আচ্ছা ওকে, কিন্তু যারা চলে গেছে তারা তো আবার দাবি করবে যে স্যার দেখো আচ্ছা ঠিক আছে আজকে থাক, অন্যরা আবার এখানে অনেক কোশ্চেন করতে পারে। স্যার 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস, তারপর স্যার কন্টিনিউ করছে। ওকে, আমি তোমাদের ক্লাসে 80 পড়িয়েছি এবং তোমরা লিখেছো যে সব থেকে মানে প্রলং টাইম যেটা আমার ছিল 1 ঘন্টা কত যেন 45 মিনিট না 48 মিনিট একটা ক্লাস ছিল। সো আমার ক্লাস নিতে সমস্যা নেই। তুমি যদি বলে একটা না 5 ঘন্টা ক্লাস নিতে, আমি দাঁড়িয়ে ক্লাস নিতে পারবো। আমার ক্লাস নিতে ইন্টারেস্ট লাগে, আমার ক্লাস নিতে ভালো লাগে। শুধু তোমরা যদি ক্লাসে থাকো, তোমরা যদি কথা শোনো, দেখবো আমার কোনো ঘাটতি নেই, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট টিউসডেতে দেখা হবে তোমাদের সাথে ঠিক এই সময়, আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।